বন্ধুরা, আমি রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত। দিল্লিতে এনডিএ সরকার গঠন করবে এটা পরিষ্কার হয়ে গিয়েছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর পদে বসবেন, তা নিয়ে এখন আর কোনো সন্দেহ নেই আপাতত। জানি না, রাজনীতিতে তো অনেক কিছু হয়, তবে প্রধানমন্ত্রী যেটা বলেছিলেন যে এবারে 270 বিজেপি পাবে আর 400 আসন পাবে এনডিএ, সেটা তো হয়নি। এবং শুধু তাই নয়, যে বিজেপি এবারে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার ফলে তাদের গলার কাটা হয়ে গেল, অর্থাৎ কাঁটা বিঁধে রইল, অর্থাৎ তারা এখন এনডিএর যারা শরিক তাদের উপরই ভরসা করতে হবে। আমরা 2014, 2019-এর যদি ইতিহাস দেখি তাহলে দেখব যে সে সময় যে 2019 সালে বিজেপি যা সিট পেয়েছিল 2014 থেকে অনেক বেশি সিট পেয়েছিল 2019-এ। অর্থাৎ সেক্ষেত্রে এনডিএর যারা শরিক তাদের ততটা গুরুত্ব ছিল না বা গুরুত্ব দিত না, এই অভিযোগ আমরা বহুবার শুনেছি এবং সেই সময় দেখেছি যে শরিকদের মধ্যে একটা অসন্তোষ তৈরি হয়েছে। কিন্তু এবারের প্রেক্ষাপটটা সম্পূর্ণভাবে বদলে গিয়েছে। এবারের বিজেপি পরিচালিত সরকারকে সম্পূর্ণ ভরসা করতে হবে এনডিএ শরিকদের ওপর, কারণ একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার ফলে যেখানে বিজেপি 241টি আসন পেয়েছে, অর্থাৎ যে ম্যাজিক ফিগার যেটা আছে, অর্থাৎ সরকার গঠন করার জন্য যে 271টা সাংসদ লাগবে তা বিজেপির নেই। অর্থাৎ এখানে তাই এনডিএর অন্যান্য শরিকদের উপর ভরসা করা ছাড়া কোনো উপায় নেই নরেন্দ্র মোদীর। কিন্তু সবথেকে যে প্রশ্ন, যে যাদের উপর সবথেকে বেশি ভরসা করতে হবে সেটা হচ্ছে টিডিপি অর্থাৎ তেলেগু দেশম পার্টির চন্দ্রবাবু নাইডু, আর একটা হচ্ছে বিহারের মুখ্যমন্ত্রী জনতা দল ইউনাইটেডের নীতিশ কুমারের উপর। কারণ টিডিপি তারা অন্ধ্রপ্রদেশ থেকে আসন পেয়েছে 16টি, অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে এই দুজনের আসন এবং বিজেপির সঙ্গে যোগ করা যায়, বিজেপির পাওয়া আসনের সঙ্গে যোগ করা যায়, তাহলে 268টা হচ্ছে। আর অন্যান্য ছোট বড় দল আছে তাতে 272টা হয়ে যাবে। অর্থাৎ কিন্তু এরাই সবথেকে বেশি আসন পেয়েছে এনডিএর মধ্যে, তাই এদের উপরই সবথেকে বেশি নির্ভরশীল হতে হবে এই বিজেপি সরকারকে, অর্থাৎ নরেন্দ্র মোদীকে। কিন্তু পুরনো ইতিহাস যদি আমরা ঘাঁটি প্রথমেই আসি যে এই দুই নেতা নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু ভারতবর্ষের ইতিহাসে এরা পাল্টিবাজ নামে খ্যাত। অর্থাৎ এদের উপর ভরসা করা যায় না, যে কোনো সময় এরা এনডিএ ছেড়ে চলে যেতে পারে। জানেন যে যখন 2014 সালেও কিন্তু এই চন্দ্রবাবু নাইডুর সঙ্গে ছিলেন এনডিএতে, তারপরে 2019-এর নির্বাচনের ঠিক আগেই অর্থাৎ 2018 সালের মার্চে চন্দ্রবাবু নাইডু তিনি এনডিএ ছেড়ে চলে গেলেন। তার অভিযোগ ছিল কি, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ডাইরেক্টলি তিনি অভিযোগ করলেন যে নরেন্দ্র মোদী অন্ধ্রপ্রদেশ রাজ্যকে বঞ্চনা করছে। কারণ সেই সময় চন্দ্রবাবু নাইডু তিনি অন্ধ্রপ্রদেশের জন্য একটি স্পেশাল আর্থিক প্যাকেজ চেয়েছিলেন, সেটা দেয়নি তৎকালীন সরকার, অর্থাৎ নরেন্দ্র মোদী সরকার। এবং সেই নিয়ে বিরোধের সূত্রপাত এবং তার পরিণতিতে দেখলাম যে তিনি এনডিএ ছেড়ে চলে গেলেন। তারপর দীর্ঘদিন ধরে এনডিএর সঙ্গে তিনি ছিলেনও না, এবং অন্ধ্রপ্রদেশেও সেখানে জগন রেড্ডি সরকার চলত, ওয়াইএসআর কংগ্রেস, অর্থাৎ তিনি ওখানে চুপচাপই ছিলেন। এবারের নির্বাচনে দেখলাম বিজেপির সঙ্গে একটা সমঝোতা হলো, যে বিজেপি সঙ্গে সিট অ্যাডজাস্টমেন্ট হলো এবং এনডিএতে যোগ দিলেন এবং লড়াই করলেন। এবং আজকেও তিনি যখন দিল্লি আসার পথে তিনি বলেছেন তিনি এনডিএতে আছেন, তবে তার সত্য আছে। সেই সত্যগুলোর মধ্যে অবশ্যই নিশ্চয়ই সত্য আছে যে সে আর্থিক প্যাকেজ অন্ধ্রপ্রদেশকে যেটা দেওয়ার দাবি জানিয়েছিলেন সেটা থেকে তিনি নিশ্চয়ই সরে আসেননি। এছাড়া গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব তার দলের সাংসদের হাতে থাকবে, এটা তো অবশ্যই। তাই এইটা নিয়ে যখন একটা সত্য তিনি চাপাচ্ছেন, একইভাবে এই নিয়ে যে বিরোধ হবে না এটা কখনো বলা যায় না। কারণ বিজেপি এতদিন ধরে দুবার তারা 10 বছর ক্ষমতায় ছিল
তারা মূলত সেই ক্ষমতাটা থাকার তারা এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার কারণেই তারা এনডিএ শরিকদের অতটা গুরুত্ব দিত না। কিন্তু এখন বিজেপি কতটা গুরুত্ব দেবে, এবং গুরুত্ব যদি না পায় টিডিপি বা হচ্ছে এই জেডিইউ জনতা দল ইউনাইটেড অর্থাৎ নীতিশ কুমাররা, তারা কি আদৌ এই এনডিএতে থাকবেন? কারণ নীতিশ কুমারও ঠিক তিনিও হঠাৎ করে আমরা দেখেছিলাম যে তিনি এনডিএ ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে তিনি কী করলেন, তিনি ইন্ডিয়া জোট তৈরির ডাক দিলেন, এবং সেই প্রথম বৈঠকটা আমি দেখেছি নবান্নে, এখানে তিনি এসছিলেন, তেজস্বী যাদব এসছিলেন, নীতিশ কুমার এসছিলেন, এবং আম আদমি পার্টির কেউ একজন এসছিলেন। তো সেই মিটিংয়েই প্রথম ঠিক হয় যে পাটনাতে বৈঠকটা হবে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাব ছিল। এবং তারপরে দেখলাম যে ইন্ডিয়া জোটের প্রথম তখন নামকরণটা হয়নি, প্রথম যে বৈঠকটা হলো সেটা পাটনাতেই হলো, পরবর্তী ক্ষেত্রে তো নামকরণ হয়েছে, সম্ভবত ব্যাঙ্গালোরের বৈঠকে নামকরণ হয়। তো যাই হোক, সেই বিহারের বৈঠকটা শুরু হয়, এবং এনডিএ জোটের বৈঠক কয়েকটা হওয়ার পরই কিন্তু নীতিশ কুমার তিনি এই এনডিএ জোট বলছি ইন্ডিয়া জোটের থেকে তিনি চলে এলেন। তার অভিযোগ ইন্ডিয়া জোটের বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে অভিযোগ, এবং সে অবশ্যই তিনি মুখে বলতেন না, প্রধানমন্ত্রী পদ নিয়ে একটা হয়, দাবিদার তিনি ছিলেন, এই নিয়ে একটা মতবিরোধ তৈরি হয়। এই সমস্ত কারণেই কিন্তু তিনি ইন্ডিয়া জোট ছেড়ে এসে তিনি কিন্তু আবার যোগ দিলেন এনডিএতে। এবং সেখানে কি হলো, তারপরে দেখলেন যে বিহারের সরকারটাও পরিবর্তন হয়ে গেল, অর্থাৎ তিনি লালু প্রসাদ যাদবের আরজেডির সঙ্গে তিনি সরকার করেছেন, সেই সরকারটা আবার বিজেপির সঙ্গে তৈরি করে ফেললেন, যে সরকারটা এখন চলছে। অর্থাৎ এই অবস্থায় দাঁড়িয়ে এই দুই নেতৃত্বের উপর কতটা ভরসা বিজেপি করতে পারবে, কারণ এটা প্রশ্ন। কারণ দুজনেই যেভাবে পাল্টি খাওয়ার একটা ইতিহাস রয়েছে, তাতে এই সরকার, অর্থাৎ যে সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে চলবে, সেটা আদৌ কতদিন চলবে, মুখ থুবড়ে পড়বে না, তো এই প্রশ্ন এখন থেকে উঠতে শুরু করেছে। কারণ যদি এই সরকারকে কন্টিনিউ করতে হয়, এই সরকারকে চালিয়ে যেতে হয়, তাহলে সব থেকে গুরুত্বপূর্ণ এই দুই নেতা, অর্থাৎ চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের কাছে বশ্যতা স্বীকার করতে হবে নরেন্দ্র মোদীকে তথা বিজেপিকে। তারা যা আবদার করবেন সেই আবদার মেটাতে হবে, না হলেই কিন্তু তারা অন্যদিকে চলে যাবেন। এবং আমরা দেখেছি এটা স্বাভাবিক, রাজনীতিতে এটা খুব স্বাভাবিক। এবং সেক্ষেত্রে যে চন্দ্রবাবু নাইডু যে দাবি তিনি জানিয়ে এসছেন, 2018-তে এনডিএ ছেড়েছিলেন, যে যে অন্ধ্রপ্রদেশকে বিশেষ আর্থিক প্যাকেজ, যদি অন্ধ্রপ্রদেশকে বিশেষ আর্থিক প্যাকেজ দেয়, তাহলে তো অন্য রাজ্যগুলো বিশেষ আর্থিক প্যাকেজ চাইবে। এবং পশ্চিমবঙ্গ তো মমতা বন্দ্যোপাধ্যায় বহুবার তিনি এই দাবি জানিয়ে এসছেন কেন্দ্রীয় সরকারের কাছে, যে পশ্চিমবঙ্গে একটা আর্থিক প্যাকেজ দেওয়া হোক, এটা তো বহুবার আমরা দেখেছি। অর্থাৎ এই অবস্থায় দাঁড়িয়ে যদি সত্যি খুব ভাবাচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হতে চলেছেন, কিন্তু সেই সরকারটা আদৌ কতদিন চললে ভালো, এবং কতদিন বিজেপি তার নিজের মতো করে সরকারটা চালাতে পারবে। কারণ এর আগে আমরা দেখেছি কি, যে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা থাকার জন্য যে সংসদে যে বিলগুলো আসতো তারা পাশ করিয়ে নিত, কোনো অসুবিধা হতো না, কাউকে দরকার হতো না, কোনো শরিকদেরও দরকার হতো না। এবং তার মধ্যে তাদেরও শরিকদের একটা অসন্তোষ ছিল, কিন্তু বিজেপি কতকে গুরুত্ব দিত না, কারণ তারা নিজেরা জানে তারা সংখ্যাগরিষ্ঠতা রয়েছে তার দলে। অর্থাৎ গতবার জানেন 2019-এ 303টি আসন বিজেপি জিতেছিল, অর্থাৎ যেখানে 272টি আসন সরকার গড়ার ক্ষেত্রে দরকার, সেখানে 303টি জিতেছে। অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে বিজেপির কুছ পরোয়া নেই, এটা এনডিএ শরিকদের উদ্দেশ্যে ঠিক এই বার্তায় দিত। তাই শরিকরাও কিন্তু, যে ছোট ছোট শরিকরা আছে, তারাও বিষয়টা কিন্তু হজম করে নিত। কিন্তু এখন আর সেই হজমের জায়গাটা রইল না, যখন বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার ফলে। এখন অবশ্যই শুধু কেন এটা বলবো যে অন্যান্য ছোট ছোট শরিক তারাও চাপে রাখবে বিজেপিকে। আর অবশ্যই যে এখন থেকে চন্দ্রবাবু নাইডু তিনি শর্ত দিতে শুরু করেছেন, এবং নীতিশ কুমার তিনি তো প্রধানমন্ত্রীর দাবিদার ছিলেন। আমি জানি না, তাকে শুনছি যে উপপ্রধানমন্ত্রী, ডেপুটি প্রাইম মিনিস্টার করারও একটা প্রস্তাব দেওয়া হয়েছে, জানি না কি হবে। তবে সব মিলিয়ে এটুকু বলা যায়
যে এই একটা অস্থির পরিস্থিতি তৈরি হলো ভারতবর্ষের রাজনীতিতে, যে যারা বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার ফলে তাদের সব কিছু তারা নির্ভর করতে হবে, এখন সব থেকে বেশি নির্ভর করতে হবে এই দুই শরিক, অর্থাৎ চন্দ্রবাবু নাইডুর উপর এবং নীতিশ কুমারের উপর। তারা যেদিন পাল্টি খেয়ে যাবেন সেদিনই এই সরকারের পতন হবে। দেখা যাক কী হয় পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি সবসময় পরিবর্তন হয়, অর্থাৎ রাজনীতি আজকে যেটা আছে আগামীকাল সেটা নাও থাকতে পারে, অনেক কিছু হতে পারে, অর্থাৎ সেই দিকে নজর থাকবে। কিন্তু যেটুকু আমাদের আজকে মনে হচ্ছে যে পরিস্থিতি অস্থির একটা পরিস্থিতি ভারতবর্ষের ইতিহাসে তৈরি হলো, যে এই বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার ফলে। কারণ চন্দ্রবাবু নাইডু তিনি সব সময় তার দাবিতে অটল, এবং এখনও তিনি আজকে দিল্লি আসার পথে তিনি সত্য চাপিয়েছে, তিনি বলেছেন তিনি থাকবেন, কিন্তু তার সত্য আছে। একই জিনিস করবেন নীতিশ কুমার, এবং সেই নিয়েই বারবার তিনি এ দল ও দল, নীতিশ কুমার করেছেন এ দল ও দল, কখনো ইন্ডিয়া জোট তৈরি করে সেই ইন্ডিয়া জোট থেকে বেরিয়ে যেতে তিনি এক মুহূর্ত ভাবেননি। তাই আগামী দিনে এই কেন্দ্রীয় সরকার, সেই সরকার কতটা স্মুথলি অর্থাৎ মসৃণভাবে চলবে বা কতদিন চলবে, এই নিয়ে যেমন প্রশ্ন থাকছে, তেমনি এই প্রশ্ন উঠছে যে চলতে চলতে হঠাৎ করে মুখ থুবড়িয়ে পড়বে না তো। দেখা যাক কী হয় পরবর্তী ক্ষেত্রে, রাজনৈতিক প্রেক্ষাপট সেগুলো বলবে, রাজনৈতিক পরিস্থিতি সে কীভাবে বিজেপি সব কিছুকে নিয়ন্ত্রণ করছে, বিজেপি কীভাবে তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারছে বা তাদের কীভাবে কন্ট্রোল করতে পারছে, সব কিছুই নির্ভর করবে, নজর থাকবে। আগে সরকারটা হোক, আপাতত এইটুকুই। আর আপনাদের কাছে অনুরোধ করব, আপনাদের যদি কোনো মতামত থাকে আপনারা লিখিতভাবে জানান, আমার যে কমেন্ট বক্সে জানান। নিশ্চয়ই আপনাদের মতামতগুলো আমার ক্ষেত্রে অনেক আমাকে রিচ করবে এবং সেগুলো থেকে অনেক আইডিয়া পাবো। তাই সকলকে অনুরোধ করছি যে আপনারা আমার কমেন্ট বক্সে মন্তব্য করুন, আপনারা কী ভাবছেন সব নিয়ে। আর সেই সঙ্গে শেষ করার আগে শুধু এটাকেও বলবো যে আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। যারা আমার চ্যানেলের মেম্বারশিপ নিতে চান, দেখবেন মেম্বারশিপ দেওয়া শুরু হয়েছে। অবশ্যই সকলকে অনুরোধ করব যে আমার চ্যানেলটিকে এগিয়ে যেতে আপনারা মেম্বারশিপ নিয়ে আমাকে সহযোগিতা করবেন। আপাতত এইটুকুই, ধন্যবাদ।